আজ আমরা চতুর্থ অধ্যায়ের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আজকে আমরা ক্লাসে আলোচনা করব গগনেন্দ্রনাথ ঠাকুর ও তার ব্যঙ্গচিত্র। আমরা বিগত ক্লাসগুলোতে কি দেখেছি যে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত বা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি আমরা গতদিন ক্লাসেই আলোচনা করেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে। আজ আমরা তাই ক্লাসে আলোচনা করব জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ব্যঙ্গচিত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠাতা। তিনি যে ব্যঙ্গচিত্রগুলি এঁকেছিলেন সেগুলি সমকালীন যে সমাজ তার উপর একটা বিরাট প্রভাব ফেলেছিল। তিনি এই ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমেই স্বেচ্ছাচার সমাজের যে স্বেচ্ছাচারিতা বা ভণ্ডামিকে তুলে ধরেছিলেন। আমি যদি আরও স্পষ্ট করে বলি তাহলে তিনি তার ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে একদিকে যেমন ঔপনিবেশিক শিক্ষার যে অসারতা তাকে যেমন তুলে ধরেছিলেন, তেমনি বাঙালি মধ্যবিত্তের ইংরেজ প্রীতিকে তুলে ধরেছিলেন। তিনি তার আঁকার মাধ্যমে তুলে ধরেছিলেন ব্রাহ্মণদের নানা প্রকার যে অনাচার এবং যে ব্রাহ্মণরা নিজেরাই বিধান দিচ্ছে সমাজের এবং নিজেরাই সেই বিধান বিরুদ্ধ যে কার্যকলাপগুলো করছে সেগুলোকেও তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন। এছাড়া বাল্যবিধবাদের যে দুরবস্থা, মন্দিরের অশিক্ষিত পাণ্ডাদের লোভ ইত্যাদি নানান বিষয় তার তুলিতেই জীবন্ত হয়ে উঠেছিল। তার ব্যঙ্গচিত্রগুলির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। এই রামানন্দ চট্টোপাধ্যায় তার ব্যঙ্গচিত্রগুলিকে প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকাতে প্রকাশ করতেন। আর প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকা ছাড়াও গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি ভারতী বা নারায়ণ বা আগমনী এবং বার্ষিক বসুমতীতেও কিন্তু প্রকাশিত হয়েছে। দেখো, এগুলো কিন্তু পুরো ইনফরমেশন, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। গগনেন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশাতেই তার আঁকা ব্যঙ্গচিত্রগুলির 3টে সংকলন প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে বিরূপবজ্র, প্রথম বিরূপবজ্র, দ্বিতীয় অদ্ভুত লোক এবং 3 নম্বর যে সংকলনটি সেটা হচ্ছে নবহুল্লোড়। তবে তার মৃত্যুর পরও আরও একটি সংকলন প্রকাশিত হয়েছিল। মৃত্যুর পরবর্তী সংকলনটি নাম হচ্ছে মরণোত্তর ব্যঙ্গচিত্র সংকলন। তো আমি আবার বলবো, এখানে প্রথমেই আমি তোমাদেরকে গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অতি সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আমি দিয়েছি প্রচুর ইনফরমেশন। তোমরা ভালো করে 2-3বার করে এই অংশটি শুনবে, শুনে এমসিকিউ জন্য প্রশ্ন তৈরি করবে। এখন আমি গগনেন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে যে ছবিটি তোমরা এখন দেখছো, এই ছবিটির নাম জাতাসুর। এই জাতাসুর নামে ব্যঙ্গচিত্রে আসলে আমাদের সমাজের যে জাতপাত তথা যে বর্ণবৈষম্যের যে ভয়াবহ পরিণতি, এই চিত্রটির মধ্য দিয়ে সেটাকেই তুলে ধরা হয়েছে। এতে তোমরা কি দেখছো, যে একটা বিরাট আকারের জাতা, তার উপর বসে হোম ও পূজাহান্নিক করছেন মোটা মুন্ডিত মস্তক বিশিষ্ট এক মানুষ, যার হাতে কি রয়েছে, পুঁথি রয়েছে, এবং জাতাটিকে ঘোরাচ্ছে এক হাস্যরত কঙ্কাল। এই কঙ্কাল হচ্ছে ধ্বংস বা মৃত্যুর প্রতীক। আর জাতার নিচে দেখো নিষ্পেষিত হচ্ছে অসংখ্য নিম্নবর্ণের মানুষ।
আসলে সমাজের উচ্চবর্ণের রক্ষণশীল মানুষদের যে অন্ধবিশ্বাস আর গোঁড়ামি, তার জন্য কিভাবে সামাজিক ঐক্য ভেঙে পড়ছে তার ইঙ্গিতই দেওয়া হচ্ছে এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে। এইভাবে গগনেন্দ্রনাথ ঠাকুর সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন। সামনে যে ব্যঙ্গচিত্রটি দেখছো তার নাম হচ্ছে প্রচণ্ড মমতা। ইংরেজদের ঔপনিবেশিক শাসনকে ব্যঙ্গ করে গগনেন্দ্রনাথ ঠাকুর বহু ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। আর এখানে যে ব্যঙ্গচিত্রটি দেখানো হয়েছে সেটি আসলে বঙ্গভঙ্গের সময়কার এক বীভৎস অবস্থার কথাই এই চিত্রটির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রস্তাব করেন। তখন এই বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরুদ্ধে সারা বাংলা কিন্তু আন্দোলনে সামিল হয়। সারা বাংলা জুড়ে আন্দোলন হয়। আর এই সময় আসাম অঞ্চলটিও বাংলা প্রেসিডেন্সির মধ্যেই ছিল। বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকর যখন করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিছুদিনের জন্য আসামের সহকারী ছোটলাট হয়ে এসেছিলেন ব্যামফিল্ড ফুলার। তার একমাত্রই কাজ ছিল বঙ্গভঙ্গ বিরোধী যাবতীয় যে আন্দোলন সেগুলোকে দমন করা। এর ফলে আন্দোলনকারীরা ফুলারকে হত্যা করার জন্যও বদ্ধপরিকর হলেন। এ খবর যখন ফুলার জানতে পারলেন তখন এর বদলা নিতে তিনি আন্দোলনকারীদের হত্যা করা সহ তাদের উপর চরম নিপীড়নের রাস্তা নিয়েছিলেন। গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতে ঔপনিবেশিক শাসনের এই বর্বরতাকেই তার এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার জন্য তিনি দেখো ছবিটি এঁকেছেন। সামনে যে ছবিটি দেখছো এক ব্রিটিশ রাজনীতিবিদ যাকে উন্মাদ দেখানো হচ্ছে, এবং তিনি কি পরে রয়েছেন? সাহেবদের সন্ধ্যাকালীন পোশাক পরে রাতের অন্ধকারে নিপীড়নকারী একটা জল্লাদদের রূপ ধারণ করেছেন। অর্থাৎ নিপীড়নকারী জল্লাদের রূপে এই ছবিটিতে একজন ইংরেজ রাজনীতিবিদকে তুলে ধরা হয়েছে। 1919 খ্রিস্টাব্দে আঁকা এই ব্যঙ্গচিত্রের মূল উদ্দেশ্যই ছিল ব্রিটিশদের অত্যাচারের বিষয়টিকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরা। সামনের ছবিটি দেখো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিয়ান লেডি ডান্সিং উইথ অ্যান ইউরোপিয়ান জেন্টলম্যান। এই ছবিটির মধ্য দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর বঙ্গীয় সমাজের এক বিশেষ শ্রেণীকে তুলে ধরেছেন। এখানে তিনি কি দেখাচ্ছেন দেখো, যে একজন বাঙালি নারী যে বাংলার শাড়ি পরে আছে, কিন্তু দেখো তার পায়ে যে জুতো সেটা কিন্তু ইউরোপের জুতো, বিদেশি জুতো। তাহলে বাংলার নারী বাংলার শাড়ি পরে ইউরোপের জুতো পরে ইউরোপেও পুরুষের সঙ্গে নৃত্য করছেন। এই ছবিটির মধ্য দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর তুলে ধরতে চেয়েছেন বঙ্গীয় সমাজের সেই বিশেষ শ্রেণীকে যারা কিনা নিজের বাঙালিয়ানা ত্যাগ করে ইউরোপীয়দের সান্নিধ্য পেতে ভীষণভাবে উদ্গ্রীব। সামনে যে ব্যঙ্গচিত্রটি দেখছো এর নাম খল ব্রাহ্মণ। এখানে দেখা যাচ্ছে যে জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে তিনি মাংস, মদ ও মহিলায় অনুরক্ত হয়ে রয়েছেন। এই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ সমাজের নানা প্রকার অনাচারের চিত্রকেই তুলে ধরেছেন। ফাইন্ড দ্য ইন্ডিয়ান এই কার্টুনে তিনি ইউরোপীয় ক্লাবের সদস্যপদ পাওয়ার জন্য ব্যগ্র সাহেবী অনুকরণপ্রিয় বাঙালি বাবুদেরকে দেখিয়েছেন, যাদের দেখে মনে প্রশ্ন জাগে এদের মধ্যে সত্যিকারের ভারতীয় কোনজন। আসলে ধনী বাঙালি বাবুরা ইউরোপীয় ক্লাবের সদস্যপদ পাওয়ার জন্য ভীষণভাবে লালায়িত থাকত। বাবুরা ইউরোপীয়দের মতন পোশাক পরত, ভুল ইংরেজিতে কথা বলতো, তা আবার একেবারে নিঃসংকোচে কথা বলতো। চাল চলন আদব কায়দায় একেবারে ইউরোপীয়দের
সমস্ত ক্ষেত্রে ইউরোপীয়দেরই অনুকরণ করত। তারা সাহেবি কায়দা দেখাতে খুব ব্যস্ত ছিল। ফলে প্রশ্ন জাগত যে এরা কি সত্যিকারেরই ভারতীয়? এই প্রশ্নটা কিন্তু জাগত। এদেরকে ব্যঙ্গ করে সমাজের কাছে তুলে ধরার জন্যই তিনি এই ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন। সামনে যে ছবিটি দেখছো, যে ব্যঙ্গচিত্রটি দেখছো, তার নাম হচ্ছে হাইব্রিড বাঙালিজ, অর্থাৎ শঙ্কর জাতের বাঙালি। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণকারী ভারতীয় উচ্চবর্গের সমাজের সমালোচনা করেছেন, সেটা আমরা জানি। তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ইংরেজদের অন্ধ অনুকরণকারী ভারতীয়দের সমালোচনা করেছেন। সামনে যে শঙ্কর জাতের বাঙালি বা হাইব্রিড বাঙালিজ এই যে কার্টুনটি দেখছো, এখানে তিনি ভঙ্গুর চীনামাটির পাত্রের উপর বিচিত্র পোশাক পরা নব্যবাবুকে দাঁড় করিয়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি দেখাচ্ছেন সেই নব্যবাবুদের যারা কিনা ইউরোপীয় পোশাকের সঙ্গে দেশি পোশাক পরে নিজেদের স্বকীয়তা প্রমাণ করবার চেষ্টা করছেন। দেখো ছবিটিতে ভালো করে দেখো, একই সঙ্গে একদিকে প্যান্ট আর অপর দিকে ধুতি পরে রয়েছে, এক অভিনব পোশাক, মানে অন্ধ অনুকরণ করছে। আবার কিছুটা বাঙালি সত্তাকেও রেখে একটা নিজস্ব স্বকীয়তা দেখানোর চেষ্টা করছে। এদেরকে ব্যঙ্গ করে তিনি এই শঙ্কর জাতের বাঙালি এই কার্টুনটি এঁকেছিলেন। আমি এইমাত্রই বলছিলাম যে ইংরেজদের অন্ধ অনুকরণকারী ভারতীয় উচ্চবর্গের তিনি সমালোচনা করেছেন তার বিভিন্ন ব্যঙ্গচিত্রগুলির মধ্য দিয়ে। দেখো সামনের যে ছবিটি দেখছো, সেখানেও কিন্তু একজন বাঙালি বাবু রেলের কামরায় দেশি পোশাক পাল্টে সাহেব হওয়ার চেষ্টা করছেন, সেই ছবিটিই কিন্তু তিনি এঁকেছেন। এটাও কিন্তু তার একটা অন্যতম প্রধান ব্যঙ্গচিত্র। এখন তোমরা যে ছবিটি দেখছো, যে ব্যঙ্গচিত্রটি দেখছো, সেটা বলার আগে তার ছোট্ট একটা প্রেক্ষাপট আমি বলবো। লর্ড লিনলিথগোর নাম তোমরা শুনেছ। আমি যে সময়ের কথা বলছি তখন তিনি ভাইসরয় হননি। তখন তিনি ছিলেন বড়লাটের একজন পারিষদ, মানে বড়লাটের পরিষদের একজন সদস্য ছিলেন, যিনি দিল্লিতে কৃষি প্রদর্শনী করিয়েছিলেন। এবং তখন তিনি প্রত্যেকটা জেলায় উন্নতমানের সার দেওয়ার কথা ঘোষণা করলেন। তো লর্ড লিনলিথগোকে সার হিসাবে এঁকে সে সময় সারা ভারতে প্রচুর কার্টুন তৈরি হয়েছিল। কিন্তু কার্টুনে সরাসরি ভাইসরয়ের মুখ দেখাবার সাহস করেছিলেন কেবলমাত্র এই গগনেন্দ্রনাথ ঠাকুরই। ছবিটিকে দেখো, ভালো করে লক্ষ্য করো। ছবিটি যে সার রয়েছে তার মুখটা কিন্তু একটা মানুষের মুখের মতন। ষাঁড়ের গোবর কোনো কাজে লাগে না, তবু লিনলিথগো নামক ষাঁড়ের গোবর দিয়ে উঠোন পবিত্র করার একটা চেষ্টা চলছে এই ছবিটির মধ্য দিয়ে, এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে। সেটাই কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে তুলে ধরছেন। ষাঁড়টিকে ভালো করে দেখো, তার মুখটিকে, ওটা কিন্তু একটি মানুষের মুখের মতন। অর্থাৎ এখানে লিনলিথগোর মুখ তিনি এঁকেছিলেন। ষাঁড়ের গোবর কাজে লাগে না, অথচ সেই গোবর দিয়ে সামনের উঠোন পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এই ছবিটিতে আমরা দেখছি একজন আতশ কাঁচ দিয়ে কিছু খুঁজছেন। আসলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এবং তখন মোটামুটি ভারতীয়রা এটাই ভেবেছিলেন যে কোনো ভারতীয়ই ইংরেজদের কাছ থেকে এবছর এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদের জন্য কোনো উপাধি নেবেন না। কিন্তু বর্ধমানের মহারাজা তিনি CIE উপাধি গ্রহণ করলেন। সে কারণে এই ছবির মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে, এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে গভর্নর তাকে আতশ কাঁচ দিয়ে খুঁজছেন। দেখো, আতশ কাঁচের নিচে
খুব ক্ষুদ্র এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। গভর্নর তাকে আতশ কাচ দিয়ে খুঁজছেন এবং তিনি বলছেন যে, কংগ্রাচুলেট ইউ মহারাজা, বাট ডাউন ইট, ওয়্যার আর ইউ। আসলে তিনি এত নিচে নেমে গিয়েছেন, এত ছোট হয়ে গিয়েছেন যে তাকে আতশ কাজেও দেখা যাচ্ছে না। আসলে এখানে জাতীয়তাবোধের কাছে অজাতীয়র ছোট হয়ে যাওয়াকেই গগনেন্দ্রনাথ ঠাকুর তার এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোস, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র এঁকেছেন। তারাও কিন্তু নিস্তার পাননি। সামনে যে চিত্রটি দেখছো, যিনি আছেন তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালে প্রফুল্লচন্দ্র রায় একটা আশ্চর্য কালি আবিষ্কার করছেন, যা জল লাগলেও উঠবে না। এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে যে বিষয়টি গগনেন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে প্রফুল্লচন্দ্র রায় শত চেষ্টা করলেও সমাজ থেকে অস্পৃশ্যতা ও জাতিভেদের কালিকে ধুয়ে সাফ করতে পারছেন না বা পারবেন না। এই বিষয়টি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তোমরা সকলেই জানো, কাককে যতই ময়ূরের পালক লাগানো হোক না কেন, কাক কিন্তু কাকই থাকে। সে কিন্তু কখনোই ময়ূর হয়ে উঠতে পারে না, যতই তার ময়ূরের মতন পুচ্ছ তাকে লাগানো হোক না কেন। সামনে যে ছবিটি দেখছো তাতে একজন উকিল, তিনি উকিলের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন। এটা একটা বার লাইব্রেরি। আর আরেকজন দেখো টেবিলের উপর বসে আছেন। তিনি, তার মুখটা হচ্ছে দেখো কাক, এবং পেছনে দেখো ময়ূরের পালকের মতন, পুচ্ছের মতন কিছু দেখা যাচ্ছে। তো এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর যেটা দেখাতে চেয়েছেন, অ্যাকচুয়ালি একটা তুলনা করেছেন। বার লাইব্রেরিতে কালো ভারতীয়র সাদা সাহেব উকিল সাজার খুব ইচ্ছে, সেই উকিল সাজার যে ব্যর্থ প্রচেষ্টা, তার সঙ্গে তিনি তুলনা করেছেন কাকের ময়ূর পালক জড়িয়ে ময়ূর হওয়ার যে ব্যর্থ প্রচেষ্টা তাকে। মানে কাককে যেমন ময়ূরের পুচ্ছ দিলে সে ময়ূর হয়ে যাবে না, ঠিক তেমনি একজন কালো চামড়ার মানুষ সে যতই ইংরেজ সাহেবদেরকে অনুকরণ করুক না কেন, সে ভারতীয়ই থাকবে, সে কিন্তু ইংরেজ হবে না। গগনেন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত ব্যঙ্গচিত্রগুলো রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম বলা যেতে পারে, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যঙ্গচিত্রটি হচ্ছে এই বিদ্যার কারখানা। আসলে ঔপনিবেশিক শিক্ষার যে অসারতা, সেটাকেই তিনি এই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। এই ব্যঙ্গচিত্রে দেখো দেখা যাচ্ছে যে ছাত্ররা হাতে বই নিয়ে সিংহদ্বার দিয়ে প্রবেশ করছে একটি কারখানায়, যে কারখানার নাম হচ্ছে বিদ্যার কারখানা। সিংহদ্বারের মাথায় দেখো একটা বড় ঘড়ি রয়েছে, এই ঘড়ি সময়কালের চিহ্ন। সিংহদ্বারের বাঁ পাশে যে বেরোবার পথ রয়েছে সেখানে কারখানার সব বড় বড় চিমনি দেখা যাচ্ছে, যা কারখানার চিহ্ন। কারখানায় জানো তোমরা চিমনি থাকে, এই চিমনি দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো কারখানার প্রবেশ পথে দেখো লেখা রয়েছে ইন, আর বের হওয়ার পথে আউট লেখা রয়েছে। যে পথ দিয়ে পড়ুয়ারা বেরিয়ে আসছেন সেখানে দেখো বড় বড় আকারের মোটা মোটা কয়েকটা বই রয়েছে, যেখান দিয়ে বেরোচ্ছে পড়ুয়ারা। দেখো এগুলো বই, কিন্তু এক একটা মোটা মোটা বই। বইগুলোর মধ্য দিয়ে তারা নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসছে। যে গ্রন্থের নিষ্পেষণে ছাত্ররা দেখো যারা বেরোচ্ছে অধিকাংশই চ্যাপ্টা হয়ে বেরোচ্ছে, দুই একজন অক্ষত অবস্থায় বেরোচ্ছে। ধরে নেওয়া হচ্ছে তারা এই যে গুরুভার, টেক্সট বুকের যে গুরুভার বা চাপ,
সেটা সহ্য করে বেরোতে পেরেছে। এইভাবেই গগনেন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। ছবিটা ভালো করে দেখো, আমার কথাগুলোর সাথে মিল পাওয়া যাবে। সামনের ব্যঙ্গচিত্রটিও খুব উল্লেখযোগ্য একটি ব্যঙ্গচিত্র। দেশে তখন অসহযোগ আন্দোলন চলছে। তোমরা জানো অসহযোগ আন্দোলনের কর্মসূচি হচ্ছে ইংরেজদের স্কুল, কলেজ, অফিস, আদালত এগুলোকে বর্জন করা, মানে একটা হচ্ছে বয়কট করা। তো চিত্তরঞ্জন দাস চাইলেন ছাত্ররাও ইংরেজি শিক্ষা, ইংরেজি স্কুল, কলেজ এগুলো ত্যাগ করুক। তাদের উদ্দেশ্যে তখন চিত্তরঞ্জন দাস আবেদন করলেন, স্কুল কলেজ পরিত্যাগ করো, পাঠ্যপুস্তক পুড়িয়ে ফেলো, ইংরেজদের শিক্ষা চাই না, ছেড়ে দাও ওই গোলামখানা। মানে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে গোলামখানা, গোলদিঘির গোলামখানা। এখানে দেখো চিত্তরঞ্জন দাস এক ছাত্রের হাতে দেশলাই বাক্স দিচ্ছেন। দেশলাই বাক্সের উপর এনসি লেখা রয়েছে, নন কোঅপারেশন, অর্থাৎ অসহযোগ। এই দেশলাই বাক্স দিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার জন্য। চিত্তরঞ্জনের আবেদনে দেখা গেল যে দেশের শিক্ষায়তনগুলো প্রায় ছাত্রশূন্য হয়ে গিয়েছিল। তো সেই নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলনে স্কুল কলেজ ত্যাগ করার কথা যেটা বলা হয়েছিল, ইংরেজি স্কুল কলেজ ত্যাগ করার কথা, সেই পরিপ্রেক্ষিতে এই ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। আগের ব্যঙ্গচিত্রটির ঠিক বিপরীতে এই ব্যঙ্গচিত্রটিও আঁকা হলো। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় চিত্তরঞ্জনের নীতির বিরোধী ছিলেন। আর যেখানে চিত্তরঞ্জন দাস ইংরেজি শিক্ষা বর্জনের কথা বলছেন, ছাত্রদের স্কুল ত্যাগের কথা বলছেন, কলেজ ত্যাগের কথা বলছেন, সেখানে এ ব্যাপারে আশুতোষ মুখোপাধ্যায়ের অভিমত ছিল যে ছাত্রদের রাজনীতি থেকে দূরে থাকাই ঠিক, এবং সে কারণে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ফিরিয়ে আনতে ছাত্রদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলছেন, যদি তোমরা সকলে বিশ্ববিদ্যালয় ত্যাগ করিয়া যাও, যদি শিক্ষকেরা সকলে এই বিশ্বমন্দির ত্যাগ করে, আমি হতোদ্যম হইব না, একাকী এই বিশ্ববিদ্যালয় রক্ষা করিব, একাকী এই মন্দিরে বাংলার ভবিষ্যৎ বংশের জন্য অপেক্ষা করিব। তখনই গগনেন্দ্রনাথ ঠাকুর এই ব্যঙ্গচিত্রটি আঁকলেন। এখানে দেখো স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে যে পোশাকটা পরানো হয়েছে সেটা কিন্তু এক দমকল বাহিনীর পোশাক। আগের ব্যঙ্গচিত্রে আমরা কি দেখেছি যে চিত্তরঞ্জন দাস তার ছাত্রের হাতে দেশলাই বাক্স ধরিয়ে দিচ্ছেন গোলদিঘির গোলামখানাতে আগুন ধরাবার জন্য। কিন্তু এখানে আমরা দেখছি যে আশুতোষ মুখোপাধ্যায় তিনি দমকল বাহিনীর পোশাকে আগুন নেভাতে ব্যস্ত। যে আগুন আগের ছবিতে আমরা দেখেছি ধরানো হচ্ছে, সেই আগুনই নেভাতে ব্যস্ত হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়। আর আশুতোষ মুখোপাধ্যায় যেহেতু ভীমনাগের সন্দেশ আর আমের খুব ভক্ত ছিলেন, সে কারণে ছবিটা ভালো করে দেখতে পাবে যে তিনি সন্দেশ ও আম দিয়ে দেশলাই বাক্স উড়িয়ে দিচ্ছেন এবং ছাত্রদের মুখে পুড়ে দিচ্ছেন। তাহলে দেখো, দুটো ছবি, দুটো দিক, একটা ছাত্রদের ইংরেজি শিক্ষাকে পরিত্যাগ করা
ছাত্রদের রাজনীতির মধ্যে না এসে শিক্ষার আয়তায় আসা, এই দুটো দিককেই কিন্তু ভীষণ সূক্ষ্মভাবে গগনেন্দ্রনাথ ঠাকুর তার তুলির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছেন। সামনের ব্যঙ্গচিত্রটির নাম হচ্ছে নির্জলা একাদশী। এই চিত্রতে পুরোহিত শাসিত আচার সর্বস্ব যে হিন্দু সমাজ, সেই সমাজের বৈপরীত্যকে তুলে ধরা হয়েছে। ভালো করে দেখো, দুটো ছবি, দুটো দিক, দুটো চিত্র রয়েছে কিন্তু পাশাপাশি। ছবিতে একদিকে বাড়ির কর্তা এবং সধবা গিন্নি চর্বচস্য ভুরিভোজ করছেন। দেখো, ভুরিভোজের পর তাদের সেই অবশিষ্ট অংশটুকুও থাকছে না যাতে বিড়াল ঠিক মতন একটা বিড়াল পর্যন্ত খেতে পারে, এমনভাবে তারা ভুরিভোজ করছেন। অপরদিকে ভুরিভোজ করে ওরা কিন্তু একাদশী পালন করছেন। অন্যদিকে আরেকটা যে চিত্রটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো বাড়ির বিধবা, তিনি প্রচণ্ড গরমে খুব তার ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে পড়ছেন, অথচ তিনি নির্জলা একাদশী পালন করছেন। অর্থাৎ এই যে চিত্রে যে ব্যক্তিকে দেখছো, বাড়ির কর্তা, দেখো তিনি কিন্তু পৈতে পড়ে রয়েছেন, অর্থাৎ তিনি ব্রাহ্মণ। তিনি সমাজের বিধান দিচ্ছেন একজনকে কৃচ্ছ সাধনের, অথচ তিনি সেই বিধান পালন করছেন না। তো এই যে সমাজের যে বৈপরীত্য, হিন্দু সমাজের যে বৈপরীত্য আচার সর্বস্ব, তাকেই কিন্তু তিনি এই ছবির, এই ব্যঙ্গচিত্রটির মধ্য দিয়ে তুলে ধরেছেন। মানে এক ভণ্ডামির চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই ছোট একটা অনলাইন ক্লাসের মধ্য দিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুরের সমস্ত সৃষ্টিকে আলোচনা করা কিন্তু সম্ভব নয়। আমি সামনে আরও অনেক উদাহরণ এনেছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা ছবি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এই ছোট্ট ক্লাসে, এই নির্দিষ্ট সময়ের ক্লাসে ব্যাখ্যা করা কিন্তু সম্ভব নয়। তাও দেখো, সামনে যে ব্যঙ্গচিত্রগুলো দেখছো তার মধ্যে দেখো দেখা দিচ্ছে একটা ছবি, দেখো একটা চিত্র, দেখো যে কার্পেটের উপর চরকা উঠছে। তো এই চিত্রটি হচ্ছে তিনি এঁকেছিলেন গান্ধীর চরকা রাজনীতির বিরোধিতা করবার জন্য। আবার দেখো আরেকটি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ কর্তা, তিনি আগে আগে যাচ্ছেন এবং পেছনে যাচ্ছেন, সম্ভবত তার স্ত্রী সন্তানদের নিয়ে। তিনি সামনে যে পুরুষ, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজের চিত্র তিনি তুলে ধরছেন। সামনের পুরুষ, তিনি দেখো নির্ঝঞ্ঝাট, একেবারে নির্ঝঞ্ঝাটভাবে তিনি চলছেন, কিন্তু সমস্ত দায়িত্ব বোঝা তিনি তার স্ত্রীর উপর চাপিয়ে দিয়েছেন। তো এরকম আরও অনেক ব্যঙ্গচিত্র আছে যেখানে দেখব যে গগনেন্দ্রনাথ ঠাকুর তার সমাজের বিভিন্ন দিকের উপর আলোকপাত করছেন, নানান দিকের সমালোচনা করছেন। তিনি বিভিন্ন চিত্রে যেমন আমরা দেখব ঔপনিবেশিকতার সমালোচনা করছেন, তেমনি আবার দেখব তিনি তার স্বদেশ প্রেমকেও কোনো কোনো ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন, তার তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আবার কখনো দেখছি তিনি তার তুলির টানে সমাজের ভণ্ডামিকেও তুলে ধরছেন। তো এইভাবে গগনেন্দ্রনাথ ঠাকুর তার আঁকার মধ্য দিয়ে জাতীয়তাবোধ, জাতীয় চেতনার, জাতীয়তাবোধ গড়ে তোলার এবং জাতীয় চেতনার জাগরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু পুরো চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল। অন্যদিন যেমন আমি পড়ানোর পর তোমাদের অনুশীলন করবার জন্য প্রশ্ন দিই, আজও ক্লাসের শেষে সেই প্রশ্ন পাঠিয়ে দেব।
তোমরা খাতায় লিখে রাখবে। আর চতুর্থ অধ্যায় এখানে শেষ। ভালো করে পড়াশোনা করবে, সাবধানে থাকবে, ভালো থাকবে।